উনি মেয়ে দুটোর সাথে যেটা করলেন সেটা আমি কখনোই কল্পনা করতে পারিনি। একটা মানুষ এতটা খারাপ হতে পারে, সি, এটা আপনি কিভাবে করতে পারলে? কুত্তার বাচ্চা, আমি তোদেরকে বলছিলাম না তোরা আমার সাথে কথা বলবি না, তোরা এখান থেকে চলে যা। তোদের জন্য এখন আমাকে ভুল বুঝতাছে। তোদের মতো মেয়েকে তো আমি প্রথম মেয়ে। আই কুত্তার বাচ্চা, তুই আমাকে চিনিস? তুই আমাকে থাপ্পড় মারলি। এখন যদি আমি ইচ্ছা করি তোকে আমি এখানে মেরে ফেলতে পারি। তুই আমাকে জানিস আমি কে? মাহিন, তুই কে রে? তোর কত শক্তি আছে? যা ফোন দিয়ে ডাক তোর বাপকে। যদি আমাকে কিছু করতে পারি তারপর বলিস। ভাগ এখান থেকে। তৃতীয় মেয়ে, আপনি মোটেও কাজটা ঠিক করলেন না, এজন্য আপনাকে পস্তাতে হবে। মাহিন, এখান থেকে যাবি নাকি পিটাইতে পিটাইতে মেরে ফেলবো? এখান থেকে যা। আমি আমার রাগ কন্ট্রোল করতে পারি না, তাই ভালোই ভালোই বলছি এখান থেকে চলে যা। আমি এখান থেকে দাঁড়িয়ে দেখতেছি মেয়ে দুটো যাচ্ছে না, ওখানেই দাঁড়িয়ে আছি আর ওনার সাথে কথা কাটাকাটি করতেছি। আমি বুঝতে পারলাম উনি এখন প্রচুর রেগে আছি, কখন যে কি করে বসবে। পরে আবার আমি আর ওখানে দাঁড়িয়ে না থেকে ওনাদের কাছে চলে গেলাম। আমি নিজেকে কি মনে করেন? আর আপনি এতটা নিচু মনের হতে পারেন কিভাবে? না হয় মেয়ে দুটো আপনার সাথে কথা বলতে এসেছে, তাই বলে আপনি ওনাদের সাথে এরকম ব্যবহার করতে পারেন না। এটা ঠিক না মাহিন। আপনি যেটা করবেন আমার সাথে সেটা ঠিক, আর আমি কিছু করলেই সেটা অন্যায়, তাই না? আমি সেরকম কিছু বলতেছি না। এখন আপনি আমার সাথে আসেন। আর আপুরা, আমি অনুরোধ করে বলতেছি প্লিজ কিছু মনে করিয়েন না। আর ওনার একটু রাগ বেশি তো, তাই আপনাদের সাথে এরকম ব্যবহার করে ফেলেছি। প্লিজ ওনাকে ক্ষমা করে দিন। আর আপনারা যে কাজে এসেছেন সেই কাজে চলে যান, কিছু মনে করবেন না প্লিজ আপুরা। তারপর মেয়ে দুইটা চলে গেল, কিন্তু যাওয়ার আগে বলে গেল যে ওনাকে ছাড়বে না। আমি এখন আপনার মনে শান্তি হয়েছে, তাই তো? এখন যদি আসেন, আমার সাথে যদি কখনো বিপদে পড়ে তখন কি আপনাকে সাহায্য করতে যাবে না? আপনার এই রাগের কারণে, বুঝছেন? মাহিন, আমি কারো কাছ থেকে সাহায্য চাইবো না, বুঝছেন? আমি যদি মরে যাই তো যাব, তাও কারো কাছ থেকে সাহায্য চাই না আমি। আচ্ছা, আপনি এরকম কেন বুঝি না? আপনার এত রাগ কেন? মাহিন, দেখুন এটা রাস্তা, এখানে এসব নিয়ে সমালোচনা না করাই ভালো। আপনি ভিতরে যান, আমি এখানেই আসি। আর আপনার কতক্ষণ লাগবে বাইরে আসতে? আমি সঠিক জানি না। ওর সাথে কথা বলতে হবে, কবে রিলিজ দেবে আমার ভাইকে। মাহিন, আপনি দোকান থেকে ঘুরে আসুন, আমার একটু কাজ আছে। আমার হসপিটালের ভিতরে আমার একটু কাজ আছে। আমি হসপিটালের ভিতরে আপনার আবার কিসের কাজ? মাহিন, আমার একটু সমস্যা হচ্ছে, আমি একটু ডাক্তারের সাথে কথা বলবো। আপনি আসেন, আমি ডাক্তারের সাথে কথা বলে আসি। আমি কেন? আপনি তো ঠিকই আছেন, আপনার কি হলো? মাহিন, উফ, এত প্রশ্ন করলে কি চলে? আপনি জানতো আমি একটু ডাক্তারের সাথে কথা বলে আসি। তারপর আমি আর কিছু না বলি চুপচাপ দোকান থেকে কিছু ফলমূল কিনে নিতে গেলাম। আর উনি হসপিটালের ভিতরে প্রবেশ করলেন। মাহিন, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ডক্টর উমর, এই তো বাবা, ভালো আছি, তুমি কেমন আছো? মাহিন, আপনাদের দোয়ায় ভালোই আছি আঙ্কেল। আর আমি যে ব্যাপারে এসেছি আপনি নিশ্চয় বুঝতে পারছেন। ডক্টর উমর, হ্যাঁ বাবা, তোমার কথা মতো তো সব করলাম। রিলিজ নিয়ে তুমি কথা বলতে চাইছো, তাই তো? মাহিন, হ্যাঁ, আর আপনি কিভাবে বুঝতে পারলেন যে আমি রিলিজ নিয়ে কথা বলতে এসেছি? ডক্টর উমর, না, আমার মনে হলো তাই বললাম। আচ্ছা আঙ্কেল, তো আর কত টাকা দিতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকে? ডক্টর, বেশি না বাবা, অল্প কিছু টাকা দিলেই হয়ে যাবে। মাত্র 20,000 টাকা হলেই নাও। এ নেন টাকাটা, আর এটা গোপনে থাকে যেন, এখনো প্রকাশ করার দরকার নেই। আমি এখন আসি, ভালো থাকবেন বাবা। কখনো কোনো সাহায্য লাগলে বলিও, যথেষ্ট চেষ্টা করব। ধন্যবাদ আঙ্কেল। আমি দোকান থেকে কিছু ফলমূল নিয়ে আসলাম। এসে কেবিনের ভিতরে প্রবেশ করে দেখি আম্মু আর ভাইয়ের কথা বলতেছি। তো আমার ভাইয়াটার এখন কেমন লাগতেছে? জি আপু, অনেক ভালো লাগতেছে। আমি কবে বাড়ি যাব? এখন আর বাড়ি যাওয়ার ইচ্ছে না, তোমাকে কয়েকদিন রেস্টে থাকতে হবে।
নয়তো তুমি বাসায় গিয়ে বাথরুম শুরু করে দিবে। তখন আবার রোগ বেশি হবে, তখন তোমাকে নিয়ে টেনশন করতে হবে। তাই তুমি এখানে ধৈর্য ধরে 2-1 দিন রেস্টে থাকো, তাহলে আর কখনো তোমার সমস্যা হবে না। ওকে আমার লক্ষ্মী আপু, তুমি যা বলবে আমি তাই শুনবো। ফলগুলো আমাকে দে, আমি কেটে দিই ওকে। ওকে আম্মু। এরকম দেখাচ্ছে কেন মা? তোর কি হয়েছে রাতে? আরে আম্মু, তুমিও না সবসময় একটু বেশি বেশি ভাবো, তাই না? আমার কিছুই হয়নি, আমি একদম ঠিক আছি। তোমার চোখে তো সবসময় আমাকে সন্দেহ লাগে, তাই না? আরে তুই সবসময় এরকম ব্যবহার করিস কেন আমার সাথে? আমি কি তোকে কিছু জিজ্ঞেস করতে পারি না? আরে আম্মু, আমি তো বললাম আমি ঠিক আছি। তুই এখন একটু বাসায় যা তো মা। আমি তো একটু আগেই আসলাম বাসা থেকে, এখন আবার বাসায় যেতে বলতেছো? আরে মা, এখন একটু বাসায় যা তুই। আমি তোর ভাইয়ের সাথে আছি, এখানে সমস্যা হচ্ছে না। আমার সব ঠিক আছে, 2জন নার্সও আছে, সবসময় দেখাশোনা করে। তুই একটু বাসায় যা, বাসায় একটু ভালোভাবে গুছিয়ে নিস। কয়েকদিন থেকে তো বাসা ভালো রকম কোনো কিছু করাই হয় না। তুই একটু বাসায় যা। ওকে, যাচ্ছি। এখন আবার না গেলে কথা শুনতে হবে, তোমার নানা ধরনের কথা শুনতে হবে। তার থেকে আমি এখান থেকে চলেই যাই, আবার বিকেলে আসবো। ওকে যা, আর রাস্তায় দেখে শুনে চলাফেরা করিস একটু মা। বলা তো যায় না এখনকার বখাটে ছেলে পেলেদের কথা, ওইসব নিয়ে তোমাকে একদম টেনশন করতে হবে না। আমি আসতেছি তাহলে। তারপর কেবিন থেকে বেরিয়ে ভাবতে লাগলাম, কাল থেকে তো বাসায় যাওয়া হয় নাই। আম্মুকে তো মিথ্যা কথা বললাম, এখন একটু বাসায় গিয়ে দেখতে হবে। বাসাটা একদম ফাঁকা পড়ে আছে। তারপর আমি বাহিরে গিয়ে দেখি উনি আগের মতো গাড়িতে হেলান দিয়ে হেডফোন কানে লাগিয়ে গান শুনতেছে। আমাকে বাইরে আসতে দেখি, কান থেকে হেডফোন খুলে আমার দিকে এগিয়ে আসতেই গাড়িতে উঠি। আমার বাসায় নিয়ে যান আমাকে। উনি কিছু বললেন না, চুপচাপ গাড়িতে বসে গাড়ি চালাতে লাগলেন। আর আমি ওনার পাশের সিটে বসে বাইরের দৃশ্য দেখতেছি আর উপভোগ করতেছি। আচ্ছা, আপনি তো আমাকে একটি বারের জন্য জিজ্ঞেস করলেন না আমি কেন আপনাকে আমার বাসায় যাইতে বললাম। আমার এখানে প্রশ্ন করার কি আছে? আপনি বাসায় যাইতে চাইতেছেন, আমিও আপনাকে বাসায় নিয়ে যাইতেছি, তাও জিজ্ঞেস করবেন না কেন বাসায় যাচ্ছি? আমার না এখানে কোনো কথা বলতে ইচ্ছে করতেছে না, একটু চুপ থাকবেন। তারপর 2জনের মাঝে নীরবতা, চুপচাপ গাড়ি চলতে লাগলো। আমাদের 2জনের মাঝে কোনো কথাবার্তা হয়নি। কিছুক্ষণ পর আমরা আমাদের বাসায় পৌঁছে গেলাম। নেমে বাসার ভিতরে আসেন না, আমি গাড়িতে আছি, আপনি যান ভিতরে। আমি গাড়িতে বসে আছি, আমরা এখন কোথাও যাচ্ছি না, এখানেই থাকতে হবে কিছুক্ষণ, তারপর হসপিটালে যাব। তাই বলতেছি এখন বাসায় আসি। তারপর উনি নেমে সোজা হয়ে আমার পিছে পিছে বাসায় আসলেন। বাসার ভিতরে প্রবেশ করার পর উনি আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলেন। বুঝতে পারলাম না হঠাৎ এরকম করার কি আছে। ওনার ঠোঁট দুটো আমার ঘাড়ে গভীরভাবে বসিয়ে দিলেন এবং একের পর এক কিস করতেই লাগলেন। উনি আমাকে ঘুরিয়ে আমার ঠোঁট জোড়া ওনার ঠোঁট দিয়ে আঁকড়ে ধরলেন। আমি শুধু অবাক হয়ে তাকিয়ে আছি। সি, এসব কি হচ্ছে? এতক্ষণ তো ভালোই ছিল, এখন আবার কি হলো ওনার? উনি হঠাৎ করে ওনার হাত দিয়ে আমার পেট স্লাইড করতে লাগলেন। আপনি ঠিক আছেন তো, নাকি এসব কি করতেছেন? আমার কথা মনে হয় ওনার মাথার উপর দিয়ে যাচ্ছে, তাই কোনো রেসপন্স দিচ্ছে না। আমার কথায় উনি ওনার মতো সব কাজ করেই চলছে। আমার খুব বিরক্ত লাগছে, কিছু বলতে পারতেছি না, সইতেও পারতেছি না। এমন অবস্থায় পড়ে গেছি, না পারি ধরতে, না পারি ছাড়তে। আমি আর সহ্য করতে না পেরে জোরে একটা ধাক্কা দিলাম। আমার ধাক্কায় টাল সামলাতে না পেরে নিচে পড়ে গেলে। উনি মনে হয় এতক্ষণ একটা ঘুরের মাঝে ছিলেন। আমার ধাক্কা খেয়ে উনি একটু সোজা হয়ে দাঁড়ালে এবং মাথাটা নিচু করে দৌড়ের দিকে তাকিয়ে আসে। আমার দিকে তাকাচ্ছেন না। ব্যাপারটা বুঝলাম না, ওনার হয়েছেটা কি? আপনি ঠিক আছেন তো, নাকি আপনার কিছু হয়েছে? আমাকে একটু শেয়ার করবেন। হ্যাঁ, আমি একদম ঠিক আছি, আমার কিছু হয়নি। তাহলে হঠাৎ করে এরকম অদ্ভুত কাণ্ড করার কি আছে? আসলে বলতেছেন? আপনার হয়েছেটা কি? আমাকে বলবেন একটু, নাকি আমাকে বলা যায় না আপনার কি হয়েছে? আর আমি তো আপনার সম্পর্কে কিছুই জানি না, আজ পর্যন্ত শুধু আপনার নামটা জানি, আর কিছু জানি না।
সময় হলে সব জানতে পারবে। এখন কি করতে এসেছেন সেই কাজগুলো তাড়াতাড়ি করে নে। আপনাকে আমি কোনোদিনও বুঝতে পারবো না। আমি বুঝে গেছি যে আপনি কখন কি করবেন সেটা আমার ধারণার বাইরে থাকবে। আপনাকে বোঝা বড় দায়। আরে সেরকম কিছু না। এখন বলুন, আমাকে কিছু হেল্প করতে হবে। করতে হলে করি, না হলে আমি গাড়িতে গিয়ে বসে থাকি, পা ভেঙে হাতে ধরিয়ে দেব। এক পা এখান থেকে নড়লে। আমি কি আপনাকে বলতেছি যে আপনাকে আমাকে সাহায্য করতে হবে, না আপনি গাড়িতে গিয়ে বসে থাকেন? এত গাড়ি গাড়ি করেন কেন? গাড়িতে আপনার বউ আছে নাকি? গাড়িতে যে গাড়ি ছাড়া আপনার কিছু ভালো লাগে না? আর এসব কি বলতেছেন? আপনার মাথা ঠিক আছে নাকি গেছে? গাড়িতে বউ থাকবে মানে? তাহলে গাড়ি কি আপনার চুরি নিয়ে যাবে, যা গাড়িকে সবসময় দেখে চোখে রাখতে হবে? আপনার কোটি কোটি টাকার দামের গাড়ি হারিয়ে গেলে আর কিনতে পারবেন না, তাই তো? নাকি আমাদের গরিব ঘরে আপনার মন টিকছে না? আচ্ছা, তাহলে গাড়িতে গিয়ে বসে থাকেন। আপনি না সবসময় বেশি বোঝেন, যার ফলে আমার রাগটাই আমি কন্ট্রোল করতে পারি না, বুঝছেন? আপনার রাগ ধুয়ে আপনি পানি খান। আপনার রাগকে আমি ভয় পাই না, বুঝছেন মিস্টার? এখন আপনি আমাকে হেল্প করবেন। আমি যেটা বলবো সেটাই করতে হবে, নয়তো পা ভেঙে হাতে ধরিয়ে দেব। এসব কি কথাবার্তা হচ্ছে আমার? কিন্তু আমাকে একটু আদর করতে ইচ্ছা করতেছে না? করেন। এই যে আমি আপনার সামনে এগিয়ে আসলাম, নেন, যেটা ইচ্ছে করে নেন। উফ, আচ্ছা সব বাদ দেন। এখন বলেন, কি করতে এখানে এসেছি আমরা? কালকে রাতে চোর ঢুকেছিল কি না তাই একটু দেখব। আর কয়েকদিন থেকে ঘর গোছগাছ করা হয় না, ঘরগুলো একটু গোছগাছ করব, ভালোভাবে পরিষ্কার করব, দেন গোসল করব, তারপর নাস্তা করব, তারপর একটু আড্ডা দেব, তারপর হসপিটালে যাব। চুরি আর কি আর নিয়ে যাবে বলেন? যদি কিছু নিয়ে গিয়ে থাকে তো আমি এনে দিচ্ছি। থাক, আমি ভালো করে জানি আপনার অনেক টাকা আছে। এখন দেখি আমার বাসায় কি কি আছে। না, নাই। আর আপনাকে অযথা টাকা খরচ করতে হয় না। আমার টাকা আছে, আমি কিনে আনতে পারবো। আর আমার বাসায় তেমন কোনো দামি জিনিস নাই যেটা চুরি নিয়ে যাবে। এখন আমার সাথে আসুন, একটু ঘরগুলো দেখি। আচ্ছা, আপনি এরকম কোট মার্কা কথা বলেন কে, যে সবসময় আমাকে বুঝি না? একটু ভালোভাবে কথা বলেন। আমি তো ভালোভাবেই কথা বলতে চাই আপনার সাথে। ও, চোরের মায়ের বড় গোলা, আপনার কথা আমার মাথা ঘুরাইতাছে। মাহি, উফ, আপনি এসব কি আজব ধরনের কথাবার্তা বলেন না? মাঝে মাঝে আমি কিছুই বুঝতে পারি না। ওকে, আপনাকে কিছু বুঝতে হবে না। এখন আমার সাথে আসেন, ঘরগুলো গোছাতে হবে। আপনি আমাকে সাহায্য করবেন, বিছানা গুছিয়ে, তারপর রুম ঝাড়ু দিয়ে, তারপর কাপড় চোপড় গুছিয়ে রাখতে, সব কিছুতেই হেল্প করবেন। চলেন মাহিন, জোয়াজ্ঞা মহারানী। তারপর ওনাকে সাথে করে একটা রুমে প্রবেশ করলাম। রুমে প্রবেশ করে দেখি সবকিছু অগোছালো হয়ে পড়ে আসি, কোনো কিছু গোছালো নেই। এই যে আপনি বিছানাটা গুছিয়ে শুরু করে দিন, আর আমি কাপড়গুলো গুছিয়ে রাখি। আমার বলা কথা মতো উনি বিছানা গোছাতে গেলে, কিন্তু দেখতে পাচ্ছি উনি ভালো মতো গোছাতে পারতেছেন না। হয়তো কোনো দিন এরকম কাজ করেনি, আজকে প্রথম করতেছে। ওনার কাণ্ড দেখে আমি খুব হাসি পাচ্ছি। অনেকবার এটা করতেছে, ওটা করতেছে, কিন্তু গোছাতে পারতেছে না। শেষমেশ আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। আমি কি পাচ্ছেন না তো? আপনার দ্বারা কিছুই করা সম্ভব না, শুধু আপনি রাগ করে উল্টাপাল্টা কাজই করতে পারবেন। তাছাড়া অন্য কোনো কাজ হবে না আপনার দ্বারা, বুঝতে পারছেন? এখন আপনি মাহি, আরে বাবা, এত ঝাড়ি দেওয়ার কি আছে? আমি তো চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আমি তো এত বড় হয়েছি, এখন সব কাজ করিনি। সব কাজ আম্মু করে দেয়, নয়তো বুয়া এসে করে দেয়। আমি সেটাই তো বললাম, আপনাকে দিয়ে আমার কোনো কাজই হবে না, বুঝছেন? আমি এই যে দেখুন, এভাবেই এইসব কাজ করতে হয়। দেখে দেখে শিখে নিন, ভবিষ্যতে কাজে লাগবে। আপনার যে বউ হয়ে আসবে তাকে একটু সাহায্য করতে পারবে। মাহি, আমার ভবিষ্যৎ বউ মানে? বুঝলাম না কথাটা। আমি এসব নিয়ে আমি এখন কোনো কথা বলতে চাচ্ছি না। এখন যেটা কাজ করতে এসেছি আমরা সেটাই করি। তারপর কিছু বললেন না, চুপচাপ আমার সাথে আমাকে হেল্প করতে লাগলেন। একটা করে 3টা রুম ছিল, 3টাই গুছিয়ে রাখলাম। সব রুম গোছগাছ করে দুজনে প্রায় ক্লান্ত হয়ে গেছি, তাই শেষ রুমটা ভালো করে গুছিয়ে দুজনে বিছানায় গায়ে লিয়ে দিলাম। বিছানায় শুয়ে দুজনেই জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি।
আমি হঠাৎ করে ওর দিকে আর চোখে তাকিয়ে দেখি উনি আমার দিকে হা করে তাকিয়ে। বুঝতে পারলাম না এভাবে তাকিয়ে থাকার কারণ কি। হঠাৎ করে দেখলাম আমার ওড়না নেই। তাড়াহুড়ো করে ওড়নাটা ঠিক করে ওনার মাথায় একটা চিমটি মারলাম। মাহিন, উফ, এটা কি হলো? আমি আপনাকে এত সাহায্য করলাম, তার বলে অন্য কিছু নয়, মায়ের পেলাম। এটা কিন্তু ঠিক হলো না। আপনি অন্য কিছুর যোগ্য না, শুধু মায়ের খাওয়ারই যোগ্য। মাহিন, এখন আবার কি করতে হবে? কেন হাঁপিয়ে গেছেন নাকি? আপনি না পুরুষ, কোনো কাজ না বুঝতে পারছেন? মাহিন, মানে কি বোঝাতে চাচ্ছেন আপনি? তারপরে উনি আমার কোনো কথা না শুনি একটা ঘটন ঘটিয়ে ফেললেন। দেখেন, এখন এইসব কিচ্ছু হচ্ছে না। এখন তাড়াতাড়ি উঠেন আর আমি রুমগুলো ঝাড়ু দেব। মাহিন, উফ, সবসময় এত কাজ কাজ করলে চলবে? না সারাদিন আপনার সাথে আমি রোমান্স করি, তাহলে সুন্দর চলবে, তাই না? মাহিন, আপনি এত আনরোমান্টিক কেন বলেন তো? আমার মতো রোমান্টিক হতে পারেন না। আমার আর খেয়ে দিয়ে কাজ নাই রোমান্টিক হয়ে আপনি থাকেন আপনার মতো বেয়াদব। বেয়াদব কথাটা ভাবলেই জিভে কামড় দিলাম। এটা আমি কি বললাম? ধুর। মাহিন, আচ্ছা যান, তাহলে আপনি আপনার কাজগুলো সেরে আসেন, আমি একটু রেস্ট নিই। আমার কিছু ভালো লাগতেছে না। একা একা শুয়ে থাকলে আরো খারাপ লাগবে। এর থেকে ভালো আপনি আমার সাথে আসুন, তাহলে দুজনে গল্প করতে করতে কাজগুলো করব। আমার কাজ করতে ভালো লাগবে, আর আপনার খারাপ মনটাও ভালো হয়ে যাবে। মাহিন, আমার মন খারাপ, তাতে আপনার সমস্যা কি? আমার মন খারাপ থাক, আপনি ভালো থাকেন, তো সেটাই চান? আমার মন খারাপ সারাদিন থাক, আমি আপনার সাথে কথা না বলি বা আমি আপনাকে ডিস্টার্ব না করি, আপনি এটাই তো চান, তাই না? দেখেন, এরকম ছোট বাচ্চাদের মতো বারবার ঝগড়া লাগাবেন না আমার সাথে, প্লিজ। মাহিন, নিজের ছোট বাচ্চা আমাকে বলে ছোট বাচ্চা? আমাকে কোন দিক থেকে আপনার ছোট বাচ্চা মনে হয় বলুন তো? মাহিন, তাহলে আমাকে আপনার কোন দিক থেকে ছোট বাচ্চা মনে হয়? উফ, আপনি এত ঝগড়া শিখেছেন কোথা থেকে? মাহিন, আপনার থেকেই শিখতেছি, আস্তে আস্তে, বুঝতে পারছেন ম্যাডাম? তাহলে আমি আপনাকে শিক্ষক, তাই তো? তাহলে শিক্ষককে এখন থেকে সম্মান দিয়ে কথা বলবেন, বুঝতে পারছেন? মাহিন, আচ্ছা ম্যাডাম, দেবনি, অনেক অনেক সম্মান দেব। এখন চলেন, এরকম ঝগড়া করলে আপনার বাসার কাজ কিছুই হবে না। তারপর অনেক খুনসুটি চললো আমাদের মাঝে। খুনসুটির সাথে সাথে আমাদের কাজও শেষ হয়ে গেল। বাসা একদম পরিষ্কার করে ফেললাম দুজনে। এখন বাজলো আরেক ঝামেলা, উনি নাকি টিউবওয়েলে গোসল করতে পারেন না। এখন পড়লাম আমি মহাবিপদে। এত বড় মানুষটি বলে কিভাবে গোসল করতে হয় তা নাকি জানি না। মনটা চাইতাছে মাথায় তুলে একটা আছাড় মেরে ফেলি, সব ঝামেলা এখান থেকেই শেষ হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয়, আমার অতটা শক্তি নেই যে ওনাকে মাথার উপর তুলে ফেলে দেব। আচ্ছা, আপনি এত বড় হয়েছেন কিভাবে বলুন তো? আমি একটু শুনি। মাহিন, কি আজব মার্কা প্রশ্ন করতেছেন? আপনি যেভাবে বড় হয়েছেন দিনে দিনে, আমিও ঠিক সেভাবেই বড় হয়েছি। তাহলে আপনি টিউবওয়েলে গোসল করতে পারেন, আপনি পারেন না কেন? মাহিন, সেটা আমাকে জিজ্ঞেস না করেই আমার আম্মুকে জিজ্ঞেস করে নিজে। মাহিন, আমার আম্মু কেন আমাকে টিউবওয়েলে গোসল করায়নি? আমি বড় হয়েছি টিউবওয়েলে কোনোদিন গোসল করিনি। ও মোর আল্লাহ, তুমি উপর থেকে দড়ি ফালাও, মই এখান থেকে উপরে উঠে যাই। তারপর অনেক কষ্ট করে বালতিতে পানি তুলে ওনাকে গোসল করিয়ে দিলাম। এই প্রথম কোনো পুরুষ মানুষকে গোসল করিয়ে দিলাম। লজ্জা লজ্জা লাগতেছিল, কিন্তু কিছু করার নাই, লজ্জার মাথা খেয়ে গোসলটা করিয়েই দিলাম। এই যে, আপনার গোসল করানো শেষ, এখন আপনি রুমে গিয়ে আপনার জামা কাপড়গুলো পরে নিন, আমি এখন গোসল করব। মাহিন, এটা আবার কেমন কথা? আপনি আমার গোসল করানো দেখলেন, আমি আপনার গোসল করানো দেখব না? এটা কেমন কথা? এত চিৎকার করার কি আছে? আমি তো সাধারণ একটা কথা বললাম, তার জন্য এতে রেগে যাওয়ার কি আছে? বাবা, চিৎকার করার কি আছে? আপনার কাছে খুব সাধারণ মনে হচ্ছে, কিন্তু আমার কাছে অনেক কঠিন মনে হচ্ছে, তাই আমি চিৎকার করছি। আর আপনি এখন বাহিরে যাবেন, এটাই ফাইনাল। মাহিন, যদি বাহিরে না যাই তাহলে? প্লিজ, আমি আপনার পায়ে পড়ি, আপনি এখন বাইরে যান, আমাকে শান্তি মতো গোসল করতে দেন। মাহিন, আমি বাহিরে যাচ্ছি না, যেতে পারি, তবে একটা শর্ত আছে।
যদি শর্ত পালন করতে পারে তাহলে বাহিরে যাব আমি। উফ, এখন আবার কিসের শর্ত লাগাবি? আচ্ছা বলেন শুনি। যদি মনের মতো হয় তাহলে মানব, না হলে আজকে গোসল করব না। মাহিন, আমাকে এখন একটা পাপ্পি দিতে হবে, এখন সেটা ঠোঁটে। আমি, এটা না আমার পক্ষে কখনোই সম্ভব হবে না। এর থেকে আমি গোসল না করেই চলে বাহিরে যাব। মাহিন, যদি গোসল না করে তাহলে 5টা পাপ্পি দিতে হবে। আমি, এটা কেমন কথা? গোসল করলে একটা আর না করলে 5টা, আজব ধরনের কথাবার্তা। বাদ দিয়ে আপনি এখান থেকে চলে যান। মাহিন, আমি কোথাও যাচ্ছি না। এখন যদি রাজি থাকেন তো বলে কোনটা করবেন, আপনার ইচ্ছা, একটা না 5টা। উফ, কি মহা ঝামেলায় পড়ে গেলাম রে বাবা। এরকম মানুষ আমি জীবনে কখনো দেখিনি। মাহিন, এত কি ভাবতেছেন, কোনটা করবেন? আমি, আচ্ছা এখন পাপ্পি দিব, কিন্তু পাপ্পি পাওয়ার পর আমার দিকে না তাকিয়ে বাহিরে চলে যেতে হবে। মাহিন, ওকে। তারপর লজ্জা শরমের মাথা কি ওনার ঠোঁটের মধ্যে আমার ঠোঁট দুটো ঢুকিয়ে দিলাম, এবং কেমন জানি একটা অনুভূতি ফিল হচ্ছে, এর আগে যেটা কখনো ফিল হয়নি। আজকে কেন জানি হচ্ছে। কিছুক্ষণ পর ঝটপট করে অনেক ঠোঁট থেকে আমার ঠোঁটটা সরিয়ে নিলাম। এমনি এমনি অন্যদিকে ঘুরে তাকালাম। উনি বাইরে চলে গেলে একটা মুচকি হাসি দিয়া। তারপর আমি গোসল শেষ করেই বাইরে আসলাম। বাইরে এসে দেখি উনি সব কিছু পরে রেডি আছে, হয়তো এখন যাওয়ার জন্য রেডি হচ্ছে। আমি, এ কি, আপনি সব দিকে পরে রেডি হয়েছে, কোথাও যাচ্ছেন নাকি? মাহিন, কোথাও যাচ্ছেন নাকি মানে? আপনি যাচ্ছেন না? আমি, মাত্র গোসল শেষ করলাম, কিছু খাওয়া দাওয়া করি, তারপর একটু রেস্ট নিয়ে তারপর যাব। মাহিন, আজকে বাসায় এখনো খাওয়া দাওয়া হচ্ছে না, আমরা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নেব। তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে আসেন। আমি, এই না, টাকা খরচ করার কি দরকার? আমরা তো বাসায় রান্না করে খেতে পারি, তাই না? মাহির, টাকা খরচ করার কি দরকার নাই। আমি, আচ্ছা আমি যাচ্ছি, খুব তাড়াতাড়ি রেডি হয়ে আসতেছি, আপনি একটু বসেন। এখন আর ঝগড়া করার কোনো ইচ্ছা নাই, কিছু বললেই ঝগড়া লেগে যাবে, তাই যেমন আছি তেমন থাকাই ভালো। তারপর আমি রুমে গিয়ে কাপড়গুলো চেঞ্জ করলাম, নীল রঙের একটা জামা পরলাম, কপালে টিপ দিলাম, হালকা সাজলাম, তারপর রুম থেকে বেরিয়ে আসলাম। রুম থেকে বেরিয়ে আমি যাই ওনার কাছে আসলাম। মনে যেটা করলাম আমার সাথে আমি কখনোই ভাবতে পারিনি উনি এরকম কাজটা আমার সাথে এখন করবে। আমি নিচে আসার সাথে সাথে উনি এক টান দিয়ে ওনার বুকের সাথে আমাকে মিশিয়ে নিলেন। আমি বুঝলাম না হঠাৎ করে এরকম করার কি আছে। আমি, এই আপনি এসব কি করতেছেন? আপনার মাথা ঠিক আছে তো, নাকি আবার মাথায় সব কিছু আওলাও ঝাওলা হয়ে গেল? মাহি, আপনার কিভাবে এই শাস্তিকে বলেছে? আমি, মানে? মাহি, আপনি যেভাবে সেজেছেন না, আমাকে হয়তো পাগলা গারোতে যাইতে হবে। আপনার এই রূপ দেখে আমি হয়তো পাগল হয়ে যাব। আমি, দেখুন এইসব ডায়লগ মারা বাদ দেন, ছবির ডায়লগ মারা বুঝছেন। এখন আমাকে ছেড়ে দেন, চলেন, না হলে তো আপনার রাগ আছে আমার ওপর ছাড়তে, আপনি তো 1 মিনিটও দেরি করেন না। মাহি, কেন, আমার বুকে শুয়ে থাকতে আপনার ভালো লাগতেছে না, তাই না? আমি, এইসব আজব পেশাল বন্ধ করুন। আর এখন কোথায় যাবেন? সেখানে নিয়ে চলেন, একটু পর হসপিটালে যেতে হবে। মাহি, ইস, আমার মন গড়া কোথাও যেতে চাচ্ছি না, মন চাচ্ছে আপনাকে 2 চোখ ভরে দেখি, আপনাকে সামনে বসায় রাখি, আর আমি আপনার পাশে বসিয়ে থেকে আপনাকে 2 চোখ ভরে দেখতে থাকি আজীবন। আমি, আরে বাপরে, আমি এটা কখনোই পারবো না, আমার খুব ক্ষুধা লেগেছে। এখন যদি আপনি আমাকে খাওয়াতে না নিয়ে জানতো তাহলে আমি রান্নাটা বসিয়েই দিই, কারণ আমার খুব ক্ষুধা পেয়েছে, আমার খিদা পেলে আমি কান্না করে দিই। মাহিন, আপনি তো ছোট বাচ্চা, কান্না ছাড়া আর কি করতে পারবেন? সেটা আমি ভালো করেই জানি। ওকে চলুন। আমি, না আমি যাব না, আমি আপনার সাথে একদম যাব না। আপনি আমাকে ছোট বাচ্চা বললেন কেন? মাহিন, তার জন্য রাগ করে না খেয়ে থাকবেন? আমি, কে বলেছে আমি রাগ করে না খেয়ে থাকবো? আমি রান্না করে খাবো, কিন্তু আপনার সাথে যাব না। মাহিন, আচ্ছা সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে এখন মাফ করে দিন। এখন চলো, আর কোনো কথা হচ্ছে না, এখনো যা কথা হবে গাড়িতে বসে আর রেস্টুরেন্টে খাওয়ার সময়। আমি, না আমি আপনার সাথে যাচ্ছি না,
আপনি আমাকে ছোট বাচ্চা বললেন কেন? মাহিন: আরে বাবা, তার জন্য এত রাগ করে থাকতে হবে না। এই যে কানে ধরতেছি, উঠবোস করতেছি, তাও চলেন প্লিজ। হাত জোর করে বলতেছি আমি, থাকার ন্যাকামো করতে হবে না। মাহিন: আমার সব কিছুই তো আপনাকে ন্যাকামো মনে হয়। আমি তো আর জানি অনেক আগ থেকেই, তা এখন আর ঝগড়া করার কোনো ইচ্ছা নাই। চলেন, আপনার হয়তো অনেক ক্ষুধা লেগেছে, আমার অনেক ক্ষুধা লাগছে। চল, আমি এখন খাবো গিয়ে। আমি আর কিছু বললাম না, জানি এখন কথা বললি অনেক কথা বাড়বে, এখানে তাছাড়া কমবে না, তাই কথা না বলাই বেটার। চুপচাপ গাড়িতে গিয়ে বসলাম, আর উনি গাড়িতে চালানো শুরু করতে লাগলে উদ্দেশ্যে যে কোনো একটা রেস্টুরেন্টে। আমি যেহেতু জানি না কোথায় যাচ্ছি, কিছুক্ষণ পর উনি আমাকে একটা রেস্টুরেন্টের সামনে নিয়ে আসলেন এবং গাড়ি থেকে নামতে বললেন, মাহিন, আমরা চলে এসেছি, নামেন এখন। নেমে দেখি কুড়িগ্রামের নাম করা রেস্টুরেন্টটি রূপসী বাংলা, সেখানে নিয়ে এসেছে আমাকে। আমি অবাক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে রইলাম। মাহিন: এরকম অবাক হওয়ার কিছুই নেই, বুঝেছেন ম্যাডাম? এখন ভিতরে চলে, অনেক ক্ষুধা লাগছে, এখন আর কোনো কথা হচ্ছে না। আমিও চুপচাপ ভিতরে চলে গেলাম, আর কোনো কথা বাড়ালাম না। আমার খুব ক্ষুধা লাগছে, খিদায় পেটের ভিতর ইঁদুর দৌড়াদৌড়ি করতেছে। আমার পছন্দের সব মেনু অর্ডার করি, পেট ভরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষ করেই বিল পেমেন্ট করে বাইরে চলে আসলাম। মাহিন: এখন বিকাল 3টা বাজে, এখন হসপিটালে যাবেন নাকি? আমি: এখন হসপিটালে যাব, কিন্তু তার একটা খাচ্ছে, সেটা আমাকে করতে হবে। মাহিন: কি কাজ বলুন আমাকে, আমি করে দিচ্ছি, আপনাকে কষ্ট করতে হবে না। আমি: সেটা কিন্তু একান্তই ব্যক্তিগত আমার কাজ, আর আপনাকে ওই কাজের কথা বলাও যাবে না, বুঝছেন? মাহিন: আরে বাবা রে, আচ্ছা, আপনাকে যেতে পার্সোনাল কাজ, যেহেতু আমি চুপ করে থাকি। এখন বলেন আপনাকে কোথায় নিয়ে যেতে হবে? আমি: আপনি এখন আপনার বাসায় যান, কারণ কয়েকদিন থেকে তো আমার সাথে ঘুরঘুর করতেছেন। আপনার বাসায় আপনার জন্য হয়তো টেনশন করতেছি, তাই এখন আপনি বাসায় যান, আর আমার কাজগুলো করে আমি হসপিটালে যাব, আর আপনিও সন্ধ্যার দিকে হসপিটালে চলে আসেন। মাহিন: তাই বলে আমি আপনাকে এখানে একা রেখে বাসায় চলে যাব? এটা কখনোই হতে পারে না। আপনি আসলে, আমি আপনাকে হসপিটালে নামিয়ে দিয়ে তারপর বাসায় যাব। আমি: দেখেন, ছোট বাচ্চাদের মতো বায়না ধরবেন না। আপনার বাসায় হয়তো অনেক টেনশন করতেছে, কিন্তু আপনি হয়তো বাসার কথা ভুলেই গেছেন, তাই এখন আপনি বাসায় যাচ্ছেন, আর কোনো কথা হচ্ছে না। মাহিন: তাই বলি আমি আর কোনো কথা শুনতে চাচ্ছি না, আপনি এখন বাসায় যাচ্ছেন, এটাই ফাইনাল। যদি আর কোনো রকম কথা বলে, তো আপনার সাথে আমি আর কোনোদিন কথা বলবো না। মাহিন: আচ্ছা, আমি এখন বাসায় যাচ্ছি, আপনাকে এত টেনশন করতে হবে না, বললেই তো পারেন। আপনি একটু বোঝার চেষ্টা করুন, কারণ প্রতিটা মেয়ে তার সন্তানের জন্য টেনশন করে, আর আপনি আপনার মায়ের সাথে জব্দ কোনো কন্ট্রাক্ট করেননি আমার জানা মতে। তাই এখন বলছি, আপনি বাসায় যাবেন, সন্ধ্যায় আমার সাথে দেখা করবে, তারপর ফোন আছে। আর কোনো কথাবার্তা বলতে না দিয়েই গাড়িতে তুলে দিলাম, বাসায় পাঠিয়ে দিলাম, কারণ কালকে থেকে উনি যা শুরু করেছেন, হয়তো বাসায় অনেক টেনশন করতেছে ওনার জন্য। ওনাকে বাসায় পাঠিয়ে দিয়ে আমি একটু মেডিসিনের দোকানে গেলাম, তারপর ওর গাইনি ডাক্তারের দেওয়া সেই প্রেসক্রিপশন দেখিয়ে ওষুধটা নিয়ে নিলাম। ওষুধটা নিয়ে একটা রিক্সা ভাড়া করলাম, সেটা করে হসপিটালে চলে আসলাম। আমি: মামা, কত টাকা হয়েছে? রিক্সাওয়ালা: 50 টাকা হয়েছে। আমি: এই যে মামা, আপনার টাকা, আর আপনাকে ধন্যবাদ। রিক্সাওয়ালা মামা কিছু না বলেই একটু মুচকি হাসিয়ে দিয়ে চুপচাপ থাকলে তা নিয়ে চলে গেলে, আর আমি হসপিটালের ভিতরেই ঢুকে আমার ভাইয়ের কেবিনে চলে আসলাম। কেবিনে প্রবেশ করে দেখি আম্মু শুয়ে আছে, আর ভাইয়া তার বেডে শুয়ে আছে। আমাকে দেখে আম্মু উঠে বসলেন, আর ভাইয়া চোখ খুলে আমার দিকে তাকিয়ে একটু মুচকি হাসি দিলে। আম্মু: কিরে মা, বাসায় সব ঠিকঠাক আছে তো? আমি: হ্যাঁ মা, বাসার সব ঠিকঠাক আছে, আর বাসাটা একদম পরিষ্কার করি তারপর এখানে এসেছি। আম্মু: আমার জন্যই তোকে অনেক কষ্ট স্বীকার করতে হয়, তাই না রে মা? আমি: তুমি যদি আরেকবার সব কথা বলো, তাহলে আমি এখানে আর এক মুহূর্ত না থেকেই বাসায় চলে যাব। আম্মু: আচ্ছা, অনেক হয়েছে, আর রাগ করে লাভ নেই। ডক্টর এসে বলে গিয়েছে মিলনকে নাকি কালকে রিলিজ দিয়ে দিবে। আমি:
কিন্তু মা হসপিটালের তো কিছু টাকা বাকি আছে, সেটা দেওয়া হয়নি। আম্মু, সে টাকা একটু পরে দিলেও হবে। আমি আচ্ছা আম্মু। আর ভাইয়ের সাথে কথা বলতে বলতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। আম্মু আমি একটু আসতেছি। আম্মু, এখন আবার কই যাবি? আমি, কোথাও না, বাইরে যাবো আর আসবো। আম্মু, ওকে তাড়াতাড়ি আ। উনি এসেছে কিনা তাই দেখার জন্য একটু বাইরে আসলাম। বাইরে এসে ওনার গাড়িটা খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও দেখা যাচ্ছে না ওনার গাড়িটা। আরো একটু বাইরে আসলাম, রাস্তায় এসে ওনার গাড়িটা খুঁজতে লাগলাম, কিন্তু আমার গাড়িটা দেখা যাচ্ছে না। তাহলে কোনি আসেনি এখনো। তারপর ভিতরে চলে আসলাম, কিছুই ভালো লাগতেছে না, কোনো কিছুই জানি না আমি কেন আমার এমন হচ্ছে। আমার বাড়ি আসলাম, এসে ওনার গাড়ি খুঁজতে লাগলাম, কিন্তু ওনার গাড়ি দেখা যাচ্ছে না, ওনাকে দেখা যাচ্ছে না কোথাও। ওনার আবার কি হলো? এখনো আসতেছে না কেন? সন্ধ্যা তো পেরিয়ে গেল, এখনো আসতেছে না। ব্যাপার কি? নাকি আজকে আসবে না? এসব ভাবতেছিলাম। হঠাৎ করে কে জানে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলো এবং চোখে হাত দিয়ে রাখলো।